এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। পর্ব 12 শুরুতে আমাদের দেখানো হয় হেইন আর ইয়নহো যখন ওই স্টোরের মধ্যে কম্পিউটার রুমে ছিল, যে লোকটাকে দিয়ে রিস্টোর করাচ্ছিল। ওই কম্পিউটার রুমে ওখানে ওরা সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে ওরা দেখতে পারে ইউনিট 101-এর একটা ট্রাক আছে, মানে যেটা রিস্টোর থেকে বের হচ্ছে। তা এই ট্রাকটা দেখার পরে হেইন তখন ইয়নহোকে বলে যে এই টাকা আমি আগেও দেখছি। ট্রাকটা হচ্ছে যেদিন করে আমার দাদাজি, মানে হচ্ছে ওর দাদা, যখন বলে যে হচ্ছে এই ঘরের ভেন্টিলেশন সিস্টেম চেঞ্জ করা লাগবে, যার কারণে তোমাদের সবাইকে এই ঘরটা একটু ছাড়তে হবে একদিনের জন্য। একথা বলে তখন ওই দিন করা ওই ট্রাকটা ওই ওদের বাসার সামনে ছিল। একথা শোনার পরে ইউনহো বলে, তার মানে বোঝা যাচ্ছে যে টাকাগুলো সব স্ল্যাশ ম্যাশের যতগুলো টাকা আছে সব টাকাগুলো হচ্ছে তোমার ঘরে আছে, মানে তোমাদের বাসাতে আছে। তখন হেইন বলে, হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওদিন করে ওই ট্রাকটা আমি ওখানেই দেখছিলাম, আমার স্পষ্ট মনে আছে। একথা বলার পরে তারপরে তো এই আগের সিনে চলে আসে, যেখানে হেইন হচ্ছে বসে পড়ছিল, হ্যালোসিনেট করতেছিল দেখে, মাথা ঘুরতেছিল দেখে বসে পড়ছিল। আর ইয়নহো গাড়ি আনতে গেছিল। এখানে দেখানো হয় ইয়ন সং, মানে ওই যে ট্রাস্ট রিস্টোর ওখানে যে কল দিয়ে পায় নাই, এই জন্য ওই ট্রাস্ট রিস্টোরে আসার জন্য গাড়ি নিয়ে আসতে থাকে। তখনই দেখে কি যে হেইন রাস্তার পাশে বসে আছে। তা গাড়িটা কিছু দূর সামনে সাইড করে ছাতা নিয়ে যখনই হেইনের কাছে আসে, তখনই হেইন ওকে দেখে ইয়নহু বলে বলে ইয়নহু তুমি চলে আসছো, আমার আসলে মাথা ঘুরতেছিল। এই কথা যখন বলে তখন ইয়নসং বুঝতে পারে যে হচ্ছে আমাকে ইয়নহু ভাবতেছে। তাও সে হেইনকে নিয়ে যায়, কারণ হেইন অত কিউট একটা বিহেভ করছে। আর হেইনকে নিয়ে যখনই আবার আগের এপিসোড দেখানো হয়, যখন ও হেইনকে নিয়ে যাচ্ছিল, তখনই ইয়নহো ওখানে এসে দেখে হেইন নাই, আর গাড়িতে হেইনকে ইয়নসং নিয়ে যাচ্ছে। এটা দেখে, এই কারণে তখন থেকে ফলো করা শুরু করে। আর যখনই গাড়ির সামনে চলে আসে আর হেইন বলে জোরে ডাক দেয়, তখনই হেইনে তো সব হুঁশ আসে, আর ইয়নসং তখন গাড়ি লক করে ফেলে। হেইন বের হতে চায় কিন্তু বের হতে পারে না। তখন ইয়নসং বলে যে হচ্ছে তুমি যদি ওর বেকিয়নোর কাছে এখন যাও, গিয়ে বলো যে তুমি হ্যালুসিনেট করতেছিলা, তুমি এখন ভুল দেখা শুরু করছো, এ কথা যদি বলো তাহলে বেকিয়নহো অনেক কষ্ট পাবে, অনেক চিন্তায় পড়ে যাবে। তুমি কি ওকে চিন্তায় ফেলতে চাও? তাই তুমি বলো যে আমি আমি তোমাকে ইচ্ছা করে নিয়ে আসি নাই, তুমি নিজে থেকে আমার সাথে আসার জন্য রাজি হয়েছো। হেইন অনেকক্ষণ ভাবার পরে গাড়ি থেকে বেরোয় সেই কথাই বলে বলে আমি হচ্ছে দাদার সাথে দেখা করতে যাব। দাদা তো ইয়মসাং এর বাসায় আছে, তাই আমি ইয়মসাং এর সাথে যাচ্ছিলাম, চিন্তার কোনো কারণ নেই, আমি যাই। কথা বলে হেইন ওখান থেকে চলে যায়। আর ইয়নহো তো ওখানে একটু মন খারাপ করে আর ভাবে যে হচ্ছে হেইন মিথ্যা কথা বলতেছে। হেইনরে জিজ্ঞেস করে, হেইন তুমি তুমি এটাই তো কারণ, আর কোনো কারণ তো না? তখন হেইন বলে, হ্যাঁ এটাই কারণ, এটার কারণে আমি যাচ্ছি। তখন ইয়নহো যাওয়ার অনুমতি দেয়, আর বলে কি আমিও আসি তাহলে। তখন ইয়ন সং বলে যে না, তুমি আসতে পারবে না, আমি শুধু হেইনকে ইনভাইট করছি। এখানেই সিন কাট হয়ে যায়, হেইন তার সাথে চলে যায় আর ইয়নহো দাঁড়ায় থাকে। সিন কাট হয়ে যায়, আমাদের পরের সিনে দেখানো হয় দাহি যে এর আগের এপিসোডে দরজা খোলার সাথে সাথে চমকে গেছিল। আসলে ওর সাথে দেখা করতে আসছে একটা লোক। ওই লোক ওকে ফুল দিয়ে বলে যে হচ্ছে আমি তো ভাবছি তুমি আমার নাম্বার টাম্বার ব্লক করে দিয়েছো। দাহি বলে, না আমি তোমাকে কল করতেই যাচ্ছিলাম। ওকে, ও আচ্ছা, আমি তো ভাবছিলাম তোমাকে দেখলেই আমি গুলি করে মেরে ফেলবো। দাহি বলে, কিছুই বলে না। তখন ওই লোকটা ভিতরে যায়, বাচ্চাটাকে দেখে আর বলে, ওরে আমার বেবি, আমার বেবি। তখন বুঝতে পারি যে আসলে সচিওদের বাচ্চা না হলে এটা তো একজনের তো বাচ্চা, এটা আসলে এই লোকটার বাচ্চা। আর এই লোকটা হচ্ছে কোম্পানির ফাইন্যান্সিয়াল ডিরেক্টর। আর তখন বলে যে আমি ফাইন্যান্সিয়াল ডিরেক্টর থাকা অবস্থায় কোম্পানিতে অনেকগুলো অকার্স করছি, যে অকার্সের সব দোষ সচিওদের ঘাড়ে চলে যাবে, যার কারণে সচিওল জেলেও যাইতে পারে। দাহি এটা শোনার পর একটু মন খারাপ করে। তারপরে যখন বাচ্চা কান্না শুরু করে, ওই লোকটা এত রুড বিহেভ করে, বলে যাও বাথরুমে গিয়ে বাচ্চারে চুপ করাও। মানে কান্না সহ্য করতে পারে না। এখন বুঝতে পারলাম যে এই লোকটা খুবই বাজে, তাও দাহির উচিত হয় না সোজেলকে ছাড়া। যাই হোক, এখান থেকে সিন শিফট হয়। হেইন যখন ইয়নসং এর সাথে চলে গেছিল গাড়িতে, তখন ইউনহো যখন গাড়ির দিকে যাচ্ছিল, তখনই কেউ পিছন থেকে এসে ইউনহোর মাথার উপর খুব জোরে আঘাত করে, যার কারণে ইউনহো বেহুশ হয়ে যায়। ইউনহুর জ্ঞান আসার পরে দেখে কি সেই লোকটা, যে লোকটা এর আগের বড় ইউনহুকে মারার চেষ্টা করছিল, যাকে ইউনসং বলছিল যে হচ্ছে ইউনহুকে মারতে হবে, সেই লোকটা একটা ইঞ্জেকশন নিয়ে ইউনহুর হাত পা গাড়ির ভিতর বেঁধে রেখে বলে কি যে এবার তোমাকে মারার টাইম চলে আসছে, তোমার জ্ঞান চলে আসছে, এই ইঞ্জেকশনটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে তোমার গাড়ি পানিতে ডুবাই দেবো, তারপরেই তুমি মরে যাবা, তোমার কাজ শেষ হয়ে যাবে।
তখন এখান থেকে সিন কাট হয়ে যায়। তারপরে দেখা হয় ইয়নসং হেইনের সাথে বাড়িতে এসে হেইনকে বলে যে তুমি ড্রেস চেঞ্জ করে নাও আর ডিনার করে তারপরে তোমার দাদাদের সাথে দেখা করব। তা হেইন বলে আমি এখানে এসব করতে আসি নাই, আমি দাদার সাথে দেখা করতে আসছি, আমি দাদার সাথেই দেখা করব। তখন ইয়নসং ওকে রাজি করায় যাতে ও ড্রেস চেঞ্জ করে নেয় আর ডিনার করে নেয়। হেইন যতক্ষণ ড্রেস চেঞ্জ করে নেয় ইয়নসং সব কিছু নিজে অ্যারেঞ্জমেন্ট করে, কোন কাপ হবে, কোন প্লেট হবে, কোন ওয়াইন খাবে, সব কিছু নিজে নিজে অ্যারেঞ্জমেন্ট করে, কোন জায়গায় কোনটা ফুল হবে, মানে খুব এক্সাইটেড থাকে। তারপরে হেইন খাইতে বসে বলে আমার খিদা নাই, আমি খাবো না। তখন ইয়নসং বলে যে খেয়ে নাও, আমার তোমার সাথে কিছু কথা আছে। তখন হেইন বলে আমার তোমার সাথে কোনো কথা নেই। ইয়নসং তখন বলে যে আমি তোমার সাথে আগে দেখা করছি, আমি তোমার সাথে আগে এ করছি, তুমি যে বললা সেদিন করে হসপিটালে যে প্রত্যেকবার বিপদে পড়ার কারণেই আমি ছিলাম, আসলে এই কথাটা সত্য না। তুমি এর আগে একটা কুত্তা তোমাকে ধাওয়া করতেছিল, মানে ওর অরফানেন্সের সেই কাহিনীটা মনে করায় দেয় যেখানে হেইনকেও বাঁচাইছিল। তা তখন হেইনের মনে পড়ে, হেইন বলে কি যে হচ্ছে তাহলে ওই ছেলেটা তুমি ছিলে, তার মানে এর আগেও ওটা আমার ফার্স্ট দেখা ছিল। তখন ইয়নসং বলে না, ওটাই তোমার আমার ফার্স্ট দেখা ছিল না, যখন তুমি অ্যাক্সিডেন্ট করে গাড়ি দিয়ে বিচের মধ্যে ডুবতেছিলা তখন আমি তোমাকে বাঁচাইছিলাম। তখন হেইন বলে তুমি আমাকে বাঁচাইছিলা, ওখানে তুমি ছিলা, তা তুমি এটা এত বছর পরে এখন কেন বলতেছো? তখন ইয়নসং বলে যে হচ্ছে আমাকে তখনই আমার মা অরফানেন্সে দিয়ে দিয়েছে, যার কারণে আমি তোমাকে বলতে পারি নাই কোনোদিন। আর তখন হেইন একটু মানে হয়ে যায়, প্লিজড হয়ে যায় যে কারণ জান বাঁচাইছে। তা তখন ইয়নসং অনেক রিকোয়েস্ট করে তুমি আমার সাথে শুধু ডিনারটা করে নাও। ইয়নহো প্রত্যেকবারই ডিনার করার সুযোগ পাইছে কিন্তু কখনোই ডিনার করে না, আর আমি তোমার সাথে সারা জীবন ডিনার করার জন্য হচ্ছে ইচ্ছা নিয়ে বসেছিলাম, আমার অনেক ইচ্ছা। তখন হেইন ওর কথা মেনে নেয় আর ডিনার করে তারপর ওর দাদার সাথে দেখা করতে যায়। আর এখান থেকে সিন শিফট হয়, আমাদের দেখানো হয় ইয়নহোর মাকে। ইয়নহোর মা বসে বসে অ্যালবাম দেখতেছে, তখনই হচ্ছে হেইনের মা এসে জিজ্ঞেস করে যে কি দেখতেছেন। তখন ইয়নহোর মা বলে ইয়নহোর ছোটবেলার ছবিগুলো দেখতেছি, আমার ঘুম আসতেছিল না তো তাই দেখতেছি। তখন পেজ উল্টাতে উল্টাতে একটা ছবি দেখাই, বলে এটা সেদিনের ছবি যেদিন করা ইয়নহো বিচে একটা মেয়েকে মানে সমুদ্রে ডুবে যাওয়া থেকে বাঁচাইছিল। তখন হেইনের মা ওই ছবিটা দেখে বলে বীজটা অনেক চেনা চেনা লাগতেছে। এখন গাইস আমার একটা কথা আছে, এখন ইয়নহো যদি বাঁচায় হেইনকে তাহলে ইয়ং সাংইটাকে যেটা বললো ওইটা কি, মানে কে মিথ্যা কথা বলতেছে বুঝতেছি না। নিশ্চিত ইয়নহোর মা মিথ্যা কথা করবে না, আর ইয়নসং তাহলে এই কথাটা জানলো কেমনে এটাই তো বুঝতেছি না। যাই হোক, এখান থেকে সিন কাট হয়। হেইন ওর দাদার সাথে দেখা করে কি কথা বলছে এটা আমাদের দেখানো হয় না, কিন্তু বাইরে ইয়নসং মানে পাহারা দিচ্ছিল যাতে কেউ ভিতরে না যায়। হেইন যেহেতু বলছে হেইন বলে কথা, তাই ইয়নসং এর মা যখনই আসে বলে কি তুমি হেইনকে কিভাবে ওর দাদার সাথে একা একা কথা বলতে দিতে পারো। তখন ইয়নসং ওর মাকে বাধা দেয় ভিতরে যাওয়ার জন্য, ওর মা অনেক চিল্লাচিল্লি করে, দুজনের মধ্যে রাগাটাকি হয়। তখনই হেইন বাইরে বেরোয় আসে। হেইনের হেইনের কিছু জানছে কিনা এটা নিয়ে ভয় পেয়ে যায় মৌসুল হরি, এই জন্য ভয় পেয়ে হেইনকে জিজ্ঞেস করে যে হচ্ছে তোমার দাদাজির সাথে কি এমন ইম্পর্টেন্ট কথা বলতে গেছিলা, কি এমন সিক্রেট কথা বলতে গেছিলা, অনেক কিছু জিজ্ঞেস করে। হেইন তখন তার কোনো কথার সোজাসুজি উত্তর না দিয়ে চলে আসে। যখনই চলে আসে তখন ইয়নসং ওর পিছনে পিছনে আসতে গিয়ে তখনই মৌসুলি বাধা দেয়, ইয়নসং ওর মার বাধা না পেয়ে পিছনে পিছনে আসতে গিয়ে হেইনকে হারায় ফেলে। তখন খুঁজতে থাকে কিন্তু হেইনকে খুঁজে পায় না, আর এদিক দিয়ে দেখানো হয় হেইন দৌড়াচ্ছে, জঙ্গলের মধ্যে চলে আসছে আর কোথাও মানে জায়গা পাচ্ছে না যে কোন দিক দিয়ে বের হবে, ওদের তো অনেক বড় জায়গা। তখনই দূর থেকে দেখে যে হচ্ছে একটা গাড়ি আসছে, আর এই গাড়িটা তো আমি ভালো করে চিনি, এটা আমাদের ইয়নহুর গাড়ি। ইয়নহু ওখান থেকে বের হয়, ইয়নহু বেঁচে আছে। হেইন তখন ভালো করে দেখে যে ওটা ইয়নহু নাকি অন্য কেউ। তারপরে কিছুক্ষণ পর ওটা ইয়নসং এ চেঞ্জ হয়ে যায়, মানে হেইন আবার হ্যালুসিনেট করতেছে। তা ও শিওর হয় না, তারপরে ইয়নহু ওর সামনে আসে, তারপরে হেইন কিছু কথা জিজ্ঞেস করে, ইয়নহু ঠিক ঠিক উত্তর দেয়। তারপরে হেইন বলে তুমি আবার মার খেয়ে আসছো কোথা থেকে, মানে ইয়নহু যে মাথায় মার খাইছে ওটার দাগ আছে, রক্ত বেরোচ্ছে। তখন ইয়নহু বলে যে না আমি মার খেয়ে আসার লোক না। তখন হেইন নিশ্চিত হয় যে ঠিক আছে এটা ইয়নহু। আর এদিক দিয়ে এই সব কিছু ইয়নসং সিসিটিভি ক্যামেরায় দেখতেছে। যাই হোক, এখান থেকে ইয়নহুকে ইয়নহু হেইনকে নিয়ে বাইরে চলে যায় ওই ইয়ার্ড থেকে।
গাড়িতে করে নিয়ে যায়। আর ইয়নহো বেঁচে আছে দেখে সাথে সাথে ওই লোকটার ফোন দেয়। ফোন দিয়ে জিজ্ঞেস করে যে হচ্ছে তোমাকে না বলছিলাম মেরে ফেলতে, তুমি আমাকে বাঁচায় কেন রাখছো? তখন ওই লোকটা বলে যে হচ্ছে তুমি আমার টাকা দিবা কিনা কাহিনী তো আগে শুনো। তখন কাহিনী বলে যে যখনই মারতে গেছিলো তখন ওই ইয়নহো বলে যে ঠিক আছে আমাকে মারার আগে তুমি আগে ইয়নসনকে কল দিয়ে এটা শিওর হয়ে নাও যে ইয়নসন আসলেও তোমাকে টাকা দিবে কিনা। তখন ওই লোকটা ইয়নসনকে কল করে, কিন্তু ইয়নসন তো অল্প কথা বলেই তাড়াতাড়ি কেটে দেয়। এটা দেখে ওই লোকের ভালো লাগে না। আর তখন যখন ইয়নহুর কাছে আসে তখন ইয়নহু বলে তুমি যদি আমাকে মারো তাহলে মার্ডারার হয়ে যাবে, এর আগে তুমি আমার গায়ে হাত তোলার জন্য তুমি সবচেয়ে বড় সাসপেক্ট, যার কারণে তোমার সারা জীবনের জেল, যাবজ্জীবন জেল হয়ে যাবে। তারপর অনেকগুলো বলে যে এটা হইলে এটা হবে, এটা হলে হলে পরে বলে যে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে যেই হচ্ছে কৃষকের কাছ থেকে তুমি জমি নিয়েছো তাদেরকে আমি মানাই ফেলবো আর তোমার উপর থেকে ইয়েও সরাই নিতে পারি, তোমার 3 বছরের শুধু জেল হবে আর বাকি জেলগুলো মাফ হয়ে যাবে, এই শর্তে ছেড়ে দেয়। তখন ইয়ানসং এত কিছু শোনার পরে বলে যে তুমি তার কথায় রাজি হয়ে গেছো, তুমি এত বড় গাধা। তখন ওই লোকটা বলে তুমি যদি আমাকে এখন টাকা না দাও তাহলে আমি সবাইকে জানাই দিব যে তুমি ইয়নহুর মার্ডার প্ল্যান করছো, এই বলে হুমকি দেয়। মানে এই জন্য কারোর খারাপ করতে হয় না, জস হয়েছে। যাই হোক, সিন এখান থেকে শিফট হয়। ইয়নহু জিজ্ঞেস করে যে তুমি তোমার দাদার সাথে দেখা করছিলা? তখন হেইন বলে যে হ্যাঁ দেখা করছি, আমি দাদার কোনো কিছু মনে নেই, তাই আমি আমার যে পেন, স্পেশাল একটা পেন বানাইছিল যখন আমি সিইও হয়েছিলাম কোম্পানির, ওই পেনের মধ্যে ভয়েস রেকর্ড করা যায়, ওই পেনটা আমি দাদার কাছে রেখে আসছি। দাদা যদি চাই তাহলে তার যদি সব কিছু মনে পড়ে তাহলে সে ওখানে ভয়েস রেকর্ড করে আমাকে দিতে পারবে, এ কথা বলে হেইন। আর তখন ইয়নহো শুনে, আর এদিক দিয়ে ইয়ন সং দেখা যায় অনেক রেগে যায়, সব কিছু ভাঙচুর করে, ওর মা এসে ওকে অনেক বুঝায়। আর ইয়ন সং ভয় পেয়ে যায় ওর মাকে, কারণ ওর যে হচ্ছে অ্যাডপ্ট করা ফ্যামিলি ছিল ওই ফ্যামিলি মারার পিছনে ওর মা ছিল। তারপরে অনাথ আশ্রমে যে ওয়ার্ডেন ওকে ডিস্টার্ব করতো ওই ওয়ার্ডেনের আগুনে পুড়ায় দেওয়ার কারণেও মা ছিল, এইসব জানতে পেরে ওর মা নিজের মুখেই বলে সব জানতে পেরে ইয়ন সং অনেক ভয় পেয়ে যায়। যাই হোক, এখান থেকে যায়। আর নেক্সট সিন চেঞ্জ হলে দেখা যায় সোচিওল অনেক প্র্যাকটিস করতেছে বক্সিং শেখার জন্য, অনেক প্র্যাকটিস করতেছে কিন্তু একটা পাতা উঠলেই ভয় পেয়ে ওখান থেকে চলে গেছে। যাই হোক, আর সোচিওলের এই প্র্যাকটিস দেখে হচ্ছে ইয়নহোর বড় ভাইয়েরও অনেক ভালো লাগে। ইয়নহুর বড় ভাই জিজ্ঞেস করে সোচিওল যে আপনি কোথা থেকে আসলেন? তখন ইয়নহুর বড় ভাই বলে আমার ছেলেকে দিয়ে আসলাম স্কুলে। তখন সোচিওল জিজ্ঞেস করে যে হচ্ছে আপনার ওয়াইফকে কোনোদিন দেখলাম না। তখন ইয়নহুর বড় ভাই বলে আসলে আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমার মা আমার ওয়াইফকে বলছিল, মানে এখানে তার মা আর ওয়াইফের কথাটা তোমাদের যদি দেখাইতে পারতাম। আর এখানে তার মা হচ্ছে তার ওয়াইফকে বলে যে হচ্ছে আমার, তুমি আমার বউ না, আমি তোমাকে কখনোই আমার মেয়ের মতো করে দেখবো না, তুমি আমার বউ আছো, বউই থাকবা। সো বউ থেকে কোনোদিন মেয়ে হবে না। আমি জানি না যে কেন সবাই হচ্ছে বউকে মেয়ে করে নেয়, যার কারণে ঘরের সব কাজ করায়। তুমি আমার সাথে কোনো কাজ করবে না, তুমি যে বাসায় থাকবা আমার ছেলে সন্তান সবাইকে নিয়ে সে বাসায় থাকবা। আর বিয়ের পরে খবরদার এই বাড়িতে আসবা না, কোনোদিনই এই বাড়িতে আসবে না, এই বাড়ির কোনো কাজ তোমার করার দরকার নেই, তুমি তোমার বাড়ির কাজ সামলাবা। আর হচ্ছে হ্যাপি বার্থডে উইশ, নিউ ইয়ার উইশ, গিফট এসব কোনো কিছু পাঠানোর দরকার নেই, এসব কিছু কোনো পাঠানোর দরকার নেই, যদি পাঠাইতে হয় তাহলে চ্যাটে ইমোজি পাঠাই দিবা। আর আমার ছেলে যদি কোনো ভুল করে খবরদার ওকে আমার কাছে নিয়ে আসবে না, তুমি ওটা শুধরাই নিবা, আমি ওরা চিনি না, ওকে আমি ফেরত নিতে পারবো না, ও তোমার কাছে গেছে মানে গেছে, আমি ওর কাছ থেকে আর কোনো কিছু চাই না। সো তুমি এই বাড়িতে কোনো দিন আসবে না। এই কথা শোনার পরে তো সোচিয়াল হাসতে হাসতে কাত হয়ে যায়। যাই হোক, এখান থেকে সিন শিফটটা দেখানো হয় দাহিকে, দাহির যেই যার সাথে রিলেশন, মানে যে দাহির রিয়েল হাজবেন্ড বাচ্চার বাবা, দাহির সাথে অনেক খারাপ ব্যবহার করে আর জিজ্ঞেস করে যে এই কয়টা টাকা কেন, আর বাকি টাকাগুলো কই, বোদ্ধার মুক্তি সোনার মুক্তি ছিল ওইগুলো কোথায়, মানে অনেক রুড বিহেভ করে। দাহি তখন বলে যে ও সেভের লকারে আছে, আমি কালকে গিয়ে নিয়ে আসবো। যাই হোক, এখান থেকে পরে দেখানো হয় দাহি ওর ড্রিঙ্কের মধ্যে কি জানি মিশায় দেয় আর ও ঘুমাচ্ছে, দাহি ব্যাগ গোছায় এখান থেকে চলে আসার ইয়ে করতেছে, এখন কোথায় যাবে কে জানে। সিন শিফট হলে দেখানো হয় হেইনের মা যে পিএটা ছিল ওই পিএ হচ্ছে মৌসুলির কাছে সকালবেলা আসে। আসার পরে মৌসুলি বলে যে হচ্ছে কালকারা হচ্ছে ইউনহো আমাদের ইয়ার্ডে আসছিল, আমাদের এলাকার এরিয়ার মধ্যে ঢুকছিল। তখন পিএ বলে যে হচ্ছে ও আচ্ছা তাই, ও তো তাহলে অনেক ইন্টেলিজেন্ট, ও ঢুকলো কেমন, কয় কি ও হচ্ছে জানতো যে পিছনের ক্যামেরাটা হচ্ছে নষ্ট, কিন্তু এটা জানতো না পিছনে একটা গাড়ি রাখা ছিল যে গাড়ির হচ্ছে ফ্রন্ট ক্যামেরা অন ছিল।
তখন তো পিয়ে ভয় পেয়ে যায়। তখন এখানে পাঁচটা দেখানো হয় যে হচ্ছে পিয়ের কাছে ইউনহো আসে, ইউনহো এসে বলে যে হচ্ছে আমি ভিতরে যাব, ভিতরে যাওয়ার পাস কার্ডটা চাই। তখন পিএর সাথে ইওনোর ডিল হয় যে 5% দিবে যদি স্ল্যাশ প্যান্টে পায়, আর 5% দিবে। আর পিএকে এটাও জানা দেয় যে স্ল্যাশ প্যান্টটা মেবি ওই হচ্ছে ঘরেই আছে, মানে ওদের যেই কুইন কোম্পানির হাউস, ওই হাউসের মধ্যেই আছে। এটা তো পিএকে বলে। তা তখন এখানে মৌসুলি পিএকে বের হয়ে যেতে বলে, তখন পিএ বলে যে না, আমি আপনার জন্য ইয়ে কাজ করছি, ও আমাকে বলছে কোথায় স্ল্যাশ প্যান্ট আছে। তা এখানে সবকিছু বলে দেয়, মানে বেইমানি করে, সবকিছু বলে দেয়। আর ওদের কাছেও 5% চাই, যে আমি যদি ইয়ে করে দিই তাহলে আমাকেও 5% দিতে হবে। তা ওরা মানে হচ্ছে মৌসুলি আর হচ্ছে ইয়ং সং দুজনেই রাজি হয়ে যায়। সিন শিফট হলে দেখানো হয় যে হচ্ছে অনেকদিন ধরে ইউনহুর বোন আর হচ্ছে মার ছবি তুলতেছে কিছু রিপোর্টার বা কে এটা জানি না, কিন্তু বোন আর মার অনেকগুলো ছবি তুলে নিয়ে গেছে। আর এবার ইউনহুর বোন খেয়াল করে এটা, খেয়াল করার পরে ওদের তাড়ায় দেয়। আর তারপরে এখান থেকে সিন শিফট হয়। ইয়নহো শহর থেকে আসার সময় হেইনকে প্রপোজ করে, কিন্তু হেইন মানা করে দেয় আর সত্যি কথা বলে দেয় যে ওয়ানসং এর সাথে যে সে তখন গেছিল, কারণ সে চিনতে পারে না কোনটা ওয়ানসং আর কোনটা ইয়নহো। এই জন্য ওয়ানসং এর সাথেও গেছিল। ইয়নহো এটা শুনে অনেক কান্দে, আর হেইন গাড়িতে বসেও অনেক কান্দে। তারপরে দুজনে গ্রামে চলে আসে। নেক্সট ডে দেখানো হয় সোচিয়াল গ্রামের পাহারাদার হতে চায়, আর ও হয়েও যায়, মানে ওকে তো বানায় দেয়। বংজা ওর জাসুসের সাথে বসে বসে দেখতে থাকে যে ওদের বাসায় কি হচ্ছে, ক্যামেরায় যেগুলো রেকর্ড হয়েছে, মানে উড়ন্ত ক্যামেরায় যে রেকর্ড হয়েছে ওই রেকর্ডগুলো দেখতে থাকে। আর দেখে যে ওর বাবা হাত দিয়ে কি যেন একটা ধরে আছে, তাই এটা স্পষ্ট দেখতে পারে না। আর সিন শিফট হলে আমরা দেখতে পারি চেয়ারম্যান, মানে যে অসুস্থ, মানে দাদা, সে তাকে ওষুধ দেয় হচ্ছে ওখানের স্টাফরা যখন ওষুধ দেয়, সে ওষুধটা গালে নিয়ে পানি দিয়ে গিলে খায়, কিন্তু পরে তারা চলে যাওয়ার পরে ওষুধটা নিয়ে গিয়ে ভিতরে একটা জায়গায় লুকায় রেখে দেয়। মানে সে, তার সবকিছু ঠিক আছে, মানে। আর এখানে তারপরে দেখানো হয় হেইন আর ইয়নহো আর বাকি বাকি বাড়ির সবাই মিলে বসে বসে আলোচনা করে যে হচ্ছে ঘরের মধ্যেই টাকাগুলো আছে। তখন সবাই বলে ঘরের মধ্যে টাকাগুলো থাকলে কোথায় থাকবে, কোনো হচ্ছে এমন কোনো জায়গা আছে যে এটা হচ্ছে সিক্রেট, আমরা জানি না। তখন ইউনহু বলে যে না, আমি আসার সময় বাড়ির ডিজাইন হচ্ছে অফিস থেকে দেখে আসছি, বাড়ির ডিজাইনের ওখানে কোথাও দেখানো হয় নাই যে ওখানে কোনো সিক্রেট জায়গা আছে। আর তখন হেইন বলে আমি যখন দাদার সাথে দেখা করে আসতেছিলাম তখন দাদা আমার হাত ধরে বলছিল যে যখন যুদ্ধ লেগে যাবে তখন তুমি এসে হচ্ছে প্যানিক অ্যাটাক রুমে শেল্টার নিবা, কথা বলছিল। তখন হচ্ছে আহ, হেইনের বাবা বলে ওঠে হ্যাঁ, আমাদের বাসায় একটা প্যানিক অ্যাটাক রুম আছে, এটা আমরা শুনছি এর আগেও, কিন্তু কোথায় আছে এটা জানি না। আর এদিক দিয়ে দেখানো হয় ইয়ন সং আর ওর মা দুজনে কথা বলতে বলতে ইয়ন সং এর মা বলে যে হচ্ছে আমার ওর উপর বিশ্বাস নেই, গ্রেসের উপর বিশ্বাস নেই, মানে হেইনের মার পিয়ের নাম গ্রেস, তো গ্রেসের উপর বিশ্বাস নেই। তখন ইয়ন সং বলে যে না, এর আগে হচ্ছে সোচিওলো এই নিয়ে একটা কথা বলছে যে হচ্ছে ও একটা প্যানিক অ্যাটাক রুম জানে, এটা বলছিল আমাকে, মেবি আছে এই বাসাতেই কোনো সিক্রেট রুম আছে, আমাদের ওটা খুঁজতে হবে, মানে এদিক দিয়ে ওরাও জেনে গেল। যাই হোক, তারপরে এখানে সিন শিফট হয়। সচিওল যখন রাতের বেলা গার্ড দেয় তখন দেখে গাড়িতে করে কে জানি আসে, ও তো ভয় পেয়ে যায়, কিন্তু পরে দেখে এটা দাহি। দাহি মানে একটা বুদ্ধার মূর্তি, যেটা স্বর্ণের মূর্তি, ওটা নিয়ে ফেরত চলে আসছে, যা যা ছিল সব, মানে যা যা নিয়ে গেছিল সব নিয়ে ফেরত চলে আসছে। ও ওয়াও। যাই হোক, কিন্তু সচিওল গিয়ে জড়ায় ধরে স্বাগতম জানায়, কিন্তু সচিওলের বাপ বাপ মা বিশেষ করে মা অনেক রাগারাগি করে। কিন্তু তখনই সচিওল খেপে যায়, খেপে যে বলে গোলু আমার ছেলে, আমি ওরে বড় করেছি, আমি ও আমারে প্রথমে পাপা বলে ডাকছে, হ্যান ত্যান চিল্লাচিল্লি করে দাহিকে নিয়ে রুমে চলে যায়। পরে হচ্ছে দাহি আর সচিওল দুজনে মিলে কথা বলে, দুজনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সব কিছু ক্লিয়ার করে। আর সচিওল পরে দাহিকে বলে আমি তোমাকে মাফ করে দিছি, কেউ করলো কি না করলো সেটা তো যায় আসে না, তুমি এখানেই থাকবা। এ কথা বলে দুইজনের মধ্যে একটা সুইট একটা, ভাই হাজবেন্ড হলে এরকম একটা হাজবেন্ড হওয়া উচিত সিরিয়াসলি, মানে আমি দাহির মতো ধোকা দিব না, বাট এরকম একটা হাজবেন্ড হওয়া উচিত। যাই হোক, তারপরে এখান থেকে সিন শিফট হয়, দেখানো হয় হেইন হচ্ছে ইউনহো যে রিংটা দিয়ে হেইনকে প্রপোজ করছিল, আর হেইন মানা করে দিছিল, এটা বলে যে হচ্ছে ওর অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন, আরও ওর অবস্থা খারাপ হচ্ছে, এই জন্য ইউনহোকে ধোকা দিতে পারবে না, এই জন্য যে মানা করে দিছিল, এই জন্য ওই রিংটাও ইউনহোর রুমে দেখতে থাকে, তারপরে সুন্দর করে আঙ্গুলে পরে নেয়। তখনই ইউনহো চলে আসে, হেইন তাড়াতাড়ি বন্ধ করে পিছনে ঘুরে যায়। তখন ইউনহো বলে যে আমি আসলে আসছিলাম একটা কাজে। ওকে তুমি তো চলে গেছিলে না? ওকে হ্যাঁ, কিন্তু তুমি যে কথাটা বলছো এটা আমার মাথায় আছে, আমি সারা রাত
রাত ধরে ভাবছি, আমি এখন ভাবতেছি আসলে তোমাকে জোর করা উচিত হয় নাই, তাই আমি যাওয়ার সময় রিংটা ফেরত দিয়ে দেবো। তখন হেইন বলে, ও আচ্ছা তাই, কথা বলে বক্সটা উঠায়, উঠানোর পরে বলে কি যে আমি ফেরত দিতে চাইতেছি। পরে হেইন বাসা থেকে বাইরে বেরোইতে গিয়ে না বেরোয় আবার ফেরত এসে বক্সটা খোলার পরে ইউনহু তো হা হয়ে যায়, ভিতরে রিং নাই। তারপরে আঙ্গুল থেকে রিং খুলে বক্সে রেখে আবার বক্সটা বন্ধ করে দেয়। ইউনহু পুরো হা করে বড় বড় চোখ করে গাধার মতো তাকায় থাকে। আর এখানে হেইন বলে, আমি জাস্ট দেখতেছিলাম, অ্যানালাইসিস করতেছিলাম যে রিংটা কেমন, আমার আঙ্গুলে কেমন মানায়, আসলে এইসব জিনিস আমার আঙ্গুলে মানায় তো এই জন্য, আর অন্য কিছু ভেবো না। তো এ কথা বলে ওই রুম থেকে চলে যায়। ইউনহু বলে, শোনো আমি এই রিংটা এখন ফেরত দিব না, তুমি আরেকটু অ্যানালাইসিস করলে করে নিও, ঠিক আছে? আমি এটা পরে ফেরত দিই, আজকে এমনি তো যাওয়ার দরকার নেই। এই কথা বলে ওখান থেকে ইউনহু চলে আসে। মানে অনেক জোস। তারপরে এখান থেকে সিন শিফট হয়। রাতের বেলা যখন ইউনহো বাসায় আসে তখন সবাইকে বোঝায় যে হচ্ছে আহ, ঘরের স্ট্রাকচার অনুযায়ী চেয়ারম্যান স্যারের যে মেন লিফটটা আছে ওই একটা লিফটই দুইটা দিক দিয়ে খুলে। তাই এমন হইতে পারে যে ওই লিফটের যে সেকেন্ড দরজা ওই দরজার ওই দিকে হয়তো হচ্ছে সিক্রেট রুমটা আছে। আর তখন সবাই বলে তাহলে তো আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তখন ইউনহো বলে যে হ্যাঁ, চেয়ারম্যানকে রেগুলার চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে না, আর হচ্ছে ঠিকমতো ওষুধও দেওয়া হচ্ছে না, থেরাপিও নেওয়া হচ্ছে না। যার কারণে আমরা কালকে আমাদের রাইটস নিয়ে পুলিশের কাছে গিয়ে বলবো, আর আমরা কালকে সকালবেলা সবাই সূর্য ওঠার আগেই আমরা সবাই বেরিয়ে পড়বো, যাতে আমরা ওই বাসে যাইতে পারি। আর যখন থেকে পুলিশরা দেখবে তখন আমরা এই দিক দিয়ে ওই জায়গা থেকে খোঁজ করব যে আসলেও ওখানে আছে কিনা। তখন সবাই রাজি হয়ে যায়। আর তখন এখান থেকে রাতের বেলা দেখানো হয় চেয়ারম্যানকে যখন ওষুধ দিয়ে স্টাফ চলে যাচ্ছে, তখন চেয়ারম্যান ওই ওষুধটা যখনই রেখে দরজাটা বন্ধ করে তখনই পিছনে মৌসুলি দাঁড়ায় থাকে। চেয়ারম্যান এটা দেখো, মৌসুলি জিজ্ঞেস করে যে তোমার অনেক আগেই আসছিল, জ্ঞান আসছিল, তুমি নাটক করছো না, এতদিন ধরে ওষুধগুলো কেন খাওনি? ওষুধগুলো দিচ্ছিলাম যাতে তুমি সবকিছু ভুলে থাকো। তখন চেয়ারম্যান বলে যে হচ্ছে তুমি আমার সাথে আগে থেকে এই কাজ করার জন্য ছিলে। তখন মসুদি বলে যে হ্যাঁ, আমি আগে থেকে তোমার দিকে করতেছিলাম, যাতে আমি তোমাকে ভালোবাসি এটা কোনোদিনই হয় নাই, আর আমি তোমার সম্পত্তির জন্যই তোমার সাথে এতদিন ছিলাম। তখন চেয়ারম্যান অনেক কিছু ভাবে। তখন মৌসুলি চেয়ারম্যানের গলা টিপে ধরে বলে, বলো কোথায় আছে সেই সেভিং করা টাকাগুলো, কোথায় আছে?" চেয়ারম্যান কোনো কিছু বলে না। তারপরে চেয়ারম্যান যখন রাতের বেলা শুয়ে থেকে এসে হেইনের পেনটা নেয়, নিয়ে আবার হেইনের পেনটা রেখে যায়। তারপরে চেয়ারম্যান যখনই হচ্ছে ইয়ে আস্তে আস্তে হুইল চেয়ারে করে সিঁড়ির কাছে আসে, এসে ওখান থেকে পড়ে যায়, পড়ে ইচ্ছা করে সুইসাইড করে। তারপরে এখানে দেখানো হয় পরের দিন সকালবেলা যখন সবাই আসে, আসার পরে দেখে চেয়ারম্যান মারা গেছে। আর চেয়ারম্যান মারা যাওয়ার কারণে চেয়ারম্যান অসুস্থ থাকা অবস্থায় পাওয়ার অফ অ্যাটর্নির যে রাইটগুলো ছিল ওগুলো মৌসুলির কাছে ছিল। কিন্তু এখন চেয়ারম্যান মারা যাওয়ার কারণে সবগুলো তার ফ্যামিলির কাছে চলে যায়। মানে এখন ফ্যামিলি সব কিছু। এখন চেয়ারম্যান মারা যাতে অনেক কান্দে, বিশেষ করে বংজা অনেক কান্দে। হেইনের বাবা তো পুরোই চুপ হয়ে যায়, কিছুই বলতে পারে না। আর তারপরে এখান থেকে সিন শিফট হয়। ওদের একটা নিয়ম আছে, মানে ওদের মারা যাওয়ার পরে ওরা ওই ছবিটাকে নিয়ে পুরো জায়গায় ঘুরে, যাতে সে সব জায়গায় দেখতে পারে শেষবারের মতো। তা হেইনের ফ্যামিলি যখন সব ছবি নিয়ে ঘুরতেছিল তখন তারা বাসার ভিতরে আসে, এসে যখনই লিফটে চড়ে তখনই ইয়নহো লিফটের যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলের পিছনে একটু নাড়া দেয়, তাকে হ্যান্ডেলের পিছনটা খুলে গেছে, আর ওখানে একটা বাটন আছে। বাটন চাপ দেওয়ার সাথে সাথে লিফটটা নড়ে ওঠে। তারপরে ওই লিফটের সাইডে দেখে কি পিছনে যে দরজাটা ওই দরজাটা খুলে, আর সবাই ওই দরজার দিকেই তাকায় থাকে। আর এখানে কি দেখে তারা এটা দেখানো হয় না, কিন্তু এরপরে সিন শিফট হলে আমরা দেখতে পারি হেইন যখন ডুবতেছিল তখন হচ্ছে ইয়নহো ওকে বাঁচানোর জন্য ওখান থেকে পানিতে ঝাঁপ দিছিল, আর ইয়নহো ওকে অনেক কষ্ট করে বাঁচায়, উপরে নিয়ে আসে। কিন্তু হেইনের ভাই মারা যাওয়ার কারণে হেইনের মা হেইনের ভাইয়ের লাশের পিছনে দৌড়চ্ছিল আর কাঁদতেছিল। আর দূর থেকে হেইন দাঁড়ায় দাঁড়ায় কাঁদছিল, আর ইয়নহো ওকে বাঁচায় ওখান থেকে চলে আসছিল, দাঁড়ায় নাই। আর ইয়নহো যে কাজটা করছে তা ইয়নহোর গ্রুপ স্যার আর কেউ জানতো না। এখানেই সিন কাট হয়ে যায়, আর এই কুইন অফ চিয়ার্সের এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। দেখা হবে নেক্সট এপিসোডে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো সব কিছু করবা, ঠিক আছে? বাই।